বাড়ির সবার সামনে সুজন দাঁড়িয়ে আছে আর তার সারা গা ভেজা। দেখেই মনে হচ্ছে কেউ ওর গায়ে জুস ঢেলে দিয়েছে। সবার রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে কাজটা নিশি ছাড়া কেউ করেনি। আঙ্কেল বলল, নিশি তুমি এটা কি করলে? সবাই অবাক হয়ে চেয়ে আছে, শুধু কেউ কিছু বলছে না। আঙ্কেলের কথা শুনে নিশিরও কোনো রিয়াকশন দেখলাম না। তার মধ্যে এমন একটা ভাব যেন তার প্রতিশোধ এখনো পূরণ হয়নি। বাড়ির সবাই ঘটনা টের না পেলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে কালকে রাতের পার্টিতে নিশির এই অবস্থার জন্য সুজন নিজেই দায়ী ছিল। বেচারা এই ভয়ে নিচে আসতে চায়নি, আর আমি জোর করে একা পাঠালাম। কিছুক্ষণ এভাবে হ্যাং হয়ে থাকার পর সবারই ভাবগতি ফিরল। বাবা বলল, নিশি মামনি কাজটা কি করলে তুমি? বাবার মুখেও এই কথা শুনে এবার নিশি মুখ খুলল, বেশ করেছি। খালামণি বলল, নিশি তুমি কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ, সে কথা তুমি কি জানো? আরো অনেকেই অনেক কথা বলছে নিশিকে, আর সুজন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে। মা বলল, রাত ছেলেটা কি ভাবছে বলতো? ওর বন্ধুকে ডেকে এনে এই বাড়িতে অপমান করছি বলেই পেছনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চুপ হয়ে গেল। আর আমি এগিয়ে গিয়ে সুজনকে রুমে নিয়ে গেলাম চেঞ্জ করার জন্য। নিশি বলল, আর ওনার বন্ধু কি করেছে সেটা দেখবে না? ভাইয়া বলল, কি করেছে? আরু বলল, বাই এনি চান্স কালকে তোর মুখে জুস সুজন ভাইয়া ফেলেনি তো আবার? নিশি আর কিছু বলল না। এদিকে আমি বললাম, কি ব্যাপার? সুজন বলল, কই? আমি বললাম, কই মানে? একজন জগ ভর্তি জুস তোর মাথায় ঢেলে দিল কেন? সুজন বলল, আমি কি জানি। আমি বললাম, তাহলে কে জানে? সুজন বলল, যে ফেলেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি বললাম, ঠিক আছে। আমি নিচে গিয়ে নিশিকেই প্রশ্ন করছি। সুজন বলল, এই না দাঁড়া, আমি বলছি। আমি বললাম, তোর বলতে হবে না, তুই চেঞ্জ কর তাড়াতাড়ি। সুজন বলল, ধুর তুই দাঁড়া না ভাই। আমি বললাম, পারবো না, আমার খিদে পেয়েছে। সুজন বলল, 2 মিনিট। আমি বললাম, আচ্ছা বসছি। সুজন একটা টি শার্ট নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এসেছে। সুজন বলল, চল। আমি বললাম, দাঁড়া, কাল তুই নিশির সাথে কি করেছিস? সুজন বলল, তোকে পরে পুরোটা বলবো, এখন খেয়ে আসি চল। আমারও প্রচুর খিদে পেয়েছে ভাই। আমিও আর কথা বাড়ালাম না, চলে এলাম নিচে। এসে দেখি ও মা কেউ খাওয়া শুরু করেনি, আমাদের জন্য ওয়েট করছে। আর ওরা 2 বোন দিব্যি খেয়ে নিচ্ছে। আমি বললাম, আপনারা খাবেন না? বাবা বলল, এসো এসো, তোমাদের জন্যই বসেছিলাম। সুজন বলল, আমাদের জন্য? এইটুকু বলেই বেচারার চোখ নিশির দিকে চলে যায়। সে কথা বলা বন্ধ করে দেয়। সবাই চলে যায় খাওয়ার টেবিলের দিকে। আমাদের খাওয়া অবস্থাতে দেখেই ইসি বেরিয়ে যায়। ওর যাওয়ার দিকে সবাই তাকিয়ে আবার খাওয়ার দিকে মন দেয়। আর সুজন আমাকে ইশারায় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। আজব প্রশ্ন, আমি কি করে জানবো সে কোথায় যাচ্ছে? খাওয়া শেষ, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। আমি আর সুজন চলে আসি আমাদের রুমে। আমি বললাম, এবার ওপেন করে দেখে নেওয়া যাক। সুজন বলল, কর। আমি বললাম, এটাই দান, হয় বাজিমাত আর না হয়। সুজন বলল, আরে ওপেন তো কর। আমি বললাম, করছি। পকেট থেকে পেন ড্রাইভটা বের করে কানেক্ট করে ল্যাপটপটা অন করলাম। ফাইলগুলো দেখে আমরা দুজনেই অবাক, এ তো সব কার্টুনে ভরা ফাইল। সুজন বলল, বোকা বানানোর জন্য রেখেছে বেটা। আমি বললাম, কিছু একটা গন্ডগোল আছে ভেতরে। সুজন বলল, ফাইলগুলোর নাম আমাদের বোকা বানানোর জন্যই দেওয়া হয়েছে। আমি বললাম, প্রত্যেকটা ফাইল ওপেন করে চেক করতে হবে। সুজন বলল, অসংখ্য ফাইল তো এখানে, এ তো পুরো শহর জুড়ে একটা সুচ খোঁজার মতো ব্যাপার হয়ে যাচ্ছে গুরু। আমি বললাম, কিছু করার নেই, চেক এভাবেই করতে হবে। তারপর আমি আর সুজন মিলে বেশ কিছু ফাইল ওপেন করে দেখলাম। বেশিরভাগ ফাঁকা, আর কয়েকটি আছে যেগুলোতে কার্টুনে ভরা। তবে আশা ছাড়িনি, কারণ ফাইল অসংখ্য। কাজের মাঝখানে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি বললাম, এখন আবার কে কল করলো? সুজন বলল, ধরে দেখ। ফোনটা ধরে অপর পাশের কথা শুনে আমি বললাম, ঠিক আছে, নজর রাখো, আমি এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। সুজন বলল, কে ছিল? আমি বললাম, অগ্নি। আমি ফিরে এসে তোকে সবটা বলবো, তুই এইগুলো চেক করতে থাক। এই বলে আরেকটি পেন ড্রাইভ ওর দিকে বাড়িয়ে দিলাম। সুজন বলল, এটা কি? আমি বললাম, ওটা হয়ে গেলে এটা চেক করিস, এটাও ওখান থেকেই নেওয়া। সুজন বলল, তুই কোথায় যাচ্ছিস বলবি তো? আমি বললাম, এখন সময় নেই, পরে সবটা বলবো বলেই নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে একটা জেন্টস পার্লারে ঢুকে নিজের পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়ি ফোনে বলা লোকেশনের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর গন্তব্যে পৌঁছে যাই। আর এখানেই দাঁড়িয়ে ছিল অগ্নি আর আয়াস। আয়াস বলল, হ্যালো স্যার। আমি বললাম, হ্যালো, খবর বলো। অগ্নি বলল, ওরা এইমাত্র ভেতরের দিকে গেল স্যার। আমি বললাম, তোমরা ঠিক দেখেছো তো? আয়াস বলল, ইয়াস স্যার, ঈশিতা জামানো আছে স্যার ওদের সাথে। আমি বললাম, ওকে, তোমরা প্রস্তুতি নিয়ে এসেছো তো? দুজনে একসাথে বলল, ইয়াস স্যার। আমি বললাম, গুড, লেটস গো। আমরা তিনজনেই খুব সাবধানে পা ফেলে সামনে এগোতে লাগলাম। জায়গাটা হলো সেই স্কুল এরিয়া, যেই সাধারণ একটা জায়গায় চলছে অসাধারণ সব কর্মকাণ্ড। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আয়াস বলল, স্যার ভেতরে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। অগ্নি বলল, স্যার ভেতরে গিয়ে দেখবো? আমি বললাম, শান্ত হও, দেখি কি হয়। এভাবেই আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো শব্দ পাচ্ছি না। এবার আমার নিজেরই বিরক্ত লাগছে। আমি বললাম, কি হচ্ছে বলো তো ভেতরে? কথাটা বলে আমি সোজা হয়ে দাঁড়াতেই ভেতর থেকে গোলাগুলির শব্দ পাই। আমি বললাম, ওহ নো,
ঝামেলা হয়ে গেছে, তোমরা দুজন দুদিক দিয়ে এগিয়ে যাও, আর হ্যাঁ পুলিশের লোকগুলো দেখে শুট করো, কিন্তু আবার পুলিশ মেরে দিও না। আয়াস বলল, স্যার পুলিশ তো ছদ্মবেশী, চিনব কি করে? অগ্নি বলল, ওটা পরে ভাববো, এখন চল। ওরা দুজন দুদিকে চলে যায় আর আমিও সামনের দিকে এগোই। শুরু হয়ে যায় তুমুল লড়াই। উভয় পক্ষের লড়াইয়ের মধ্যে আমরা তৃতীয় পক্ষ ঢুকে পড়ায় বিব্রত হয়ে যায় উভয় দল। বেশ কিছুক্ষণ চলে এই গোলাগুলি, তারপর আর না পেরে পালিয়ে যায় যে কয়জন বেঁচে ছিল সে কয়জন, আর পুলিশরা রেড করে নেয় পুরো এরিয়া। আসল চেলাপেলারা বেঁচে বেরিয়ে যেতে পারলেও বেরোতে পারিনি আমি সামনের দিকে পা বাড়াতেই কেউ আমায় পেছন থেকে ডাক দেয়। ইসি বলল, স্টপ। আমি আরেক পা বাড়াতেই ইসি বলল, যেখানে আছো সেখানেই দাঁড়াও, এক পা নড়লে আমি গুলি করতে বাধ্য হব। আমি ওর কথায় কান্না দিয়ে সামনে এগিয়ে যাই, আর ও এক কথার মানুষ, যা বলেছে তাই করেছে। গুলি মেরে দিয়েছে পেছন থেকে আমায়। গুলিটা পিঠে এমন জায়গায় লেগেছে যেটা সামনে দিয়ে হাড় ছুঁয়ে বেরিয়েছে বলেই আমার মনে হয়। গুলিটা খাওয়ার পর আমি সেখানেই লুটিয়ে পড়ি। ইসি আর দুটো অফিসার এগিয়ে আসে, আমাকে উল্টো করে মুখ থেকে মুখোশটা খুলে ইসি চমকে যায়। এ কি, এ তো রাজদীপ। তার মানে আমি যা ভেবেছিলাম তাই ঠিক, এসবের পেছনে ওই দায়ী।